স্বাগত ব্যবসাপাতি সারাদিনের সাথে আছি আমি শারমিন। শুরুতেই দেখে নেব ঢাকার পুঁজিবাজার ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন রয়েছে। আজকে তৃতীয় কার্যদিবস এবং আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে একটা মিশ্র অবস্থান। এই মুহূর্তে জিএসসির প্রধান সূচক 0.45 পয়েন্টের মতো কমে 4619 পয়েন্টে রয়েছে। পাশাপাশি অন্য দুটো সূচকের ক্ষেত্রে ডেস 30 সূচকটি 3.16 পয়েন্টের মতো কমে 1746 পয়েন্টে এবং সরিয়া সূচক ডিএসসিএস ইন্ডেক্সটি 2.37 পয়েন্টের মতো কমে 1115 পয়েন্টে। মোট লেনদেন 205 কোটি টাকা ছাড়িয়েছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 129টি দর বেড়েছে, 95টি দর হারিয়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 134টি দর বেড়েছে, 110টি দর হারিয়েছে এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 19টি ফান্ডের আমরা দেখতে পাচ্ছি ট্রেড হতে। 10টি ফান্ডে দর কমেছে, 9টি ফান্ডে দর বেড়েছে। জানিয়ে রাখি ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজারে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। চলে যাচ্ছি তার সাথে কথা বলতে। জনাব মোশাররফ হোসেন, কেমন আছেন? এই তো চলছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। শুরুতেই জানতে চাইবো এই মুহূর্তে বিশেষ করে ইন্ডেক্সের অবজারভেশনটা আপনি কেমন ভাবে অবজার্ভ করছেন? ইন্ডেক্স তো একটু আসলে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এটাকে আমরা যদি যেভাবে বলে থাকি যে প্রফিট টেকিং একটা তো আছেই, কারণ আপনার বছর শুরু হওয়ার প্রথম থেকে কিন্তু মার্কেট একটু আপ ছিল, তো সেটা এখন কিছুটা অ্যাডজাস্ট হচ্ছে। এটার আরও দু একটা ছোট কারণ থাকতে পারে, যেমন আপনার 6 মান্থলি আপনার একটা অ্যাডজাস্টমেন্ট হয় ইন্ডেক্সের মধ্যে, যে স্টকসগুলো আপনার নন পারফর্মিং আছে বা অল্প ট্রেড হয়, এগুলোর কিন্তু কিছু আপনার একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, যেটা ডিএসসি তার ডিসক্রিশনারি পাওয়ারে করে থাকে। কি ধরনের অ্যাডজাস্টমেন্ট? এইটা আসলে আপনার যতটুকু আমরা শুনতে পাচ্ছি, যদিও এটা আপনার ঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওনারা ওইভাবে দেন না। এখানে হচ্ছে যে যেগুলোর আপনার ট্রেড খুব কম হয় সেগুলোকে ওনারা ডেফিনেটলি ওনারা এটা নিতে পারেন ডিসিশন। আবার ধরেন যে কোনোটা হয়তো আপনার বাদও দিতে পারেন ইন্ডেক্সের ক্যালকুলেশন থেকে। তো এখানে কিছু একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে যার জন্য ইন্ডেক্সের ফল হচ্ছে, বাট বেশিরভাগ শেয়ারের দাম কিন্তু আপনার দেখছি যে আপ ট্রেন্ডেই আছে। তার মানে যেগুলো আন্ডার ট্রেডেড সেগুলো 6 মাসে একটা ওভারভিউতে দেখা যাচ্ছে কিছু কিছু এরকম একটা প্র্যাকটিস আছে, যেটা আমরা দেখতে পাই, অতীতেও দেখেছি যে একটা ইন্ডেক্সের একটা অ্যাডজাস্টমেন্ট লিটল থাকে, তো সেটাই হয়েছে হয়তো জানুয়ারিতে, যার জন্য এটা একটা কারণ হতে পারে। তো সেক্ষেত্রে যেগুলো ওভার ট্রেডেড হয় সে ব্যাপারে কি কোনো ডিসিশন নেওয়া হয় ডিএসসির পক্ষ থেকে, কোনো তদারকি বা কোনো কিছু? না, ওভার ট্রেডেড যখন হয় বা আপনার যদি হল ট্রেড হয় কোনো শেয়ার কন্টিনিউয়াসলি যদি হল ট্রেড হতে থাকে, সেখানে তো ডিএসসি আপনার কিন্তু মনিটর করেই এবং সেখানে জানতে চায়। যদিও সেখানে আমাদের চাওয়া হচ্ছে একটুখানি সেটার ফার্দার ফলো আপটা রাখা। হয়তো আমি এখন জানতে চাইলাম যে তোমার কোনো পিএসআই আছে কিনা, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আছে কিনা, তখন সে গতানুগতিকভাবে হয়তো বলে দিল যে না, আমার কোনো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন নেই। অথচ 1.5 মাস বা 2 মাস গেলে যেতে না যেতেই কিন্তু সে একটা পিএসআই তার কিন্তু দেখা যায়। তাহলে ওই ইনফরমেশনটা কিন্তু জানা ছিল এবং ওইটা ইনসাইডার ইনফরমেশন বাইরে পাবলিসাইজড ছিল বা একটা লিমিটেড কর্নারে হলেও জানতো, যার জন্য হয়তো প্রাইসটা কিন্তু হাইক করেছিল। তো ওইটাকে যখন হাইড করা হয়, সেটার কিন্তু একটা পিউনিটিভ অ্যাকশনস অথবা কোনো একটা ওয়ার্ন করে দেওয়া অথবা অ্যাডমিনিস্টার করে দেওয়া ডিএসসির এন্ড থেকে, সেটা আমরা চাচ্ছিলাম। সেটা হয়তো করছে না ওনারা এখন ইদানিং, যতটুকু মনে হয় এরকম তো আলোচনা হচ্ছেই যে পিএসআই আছে কিনা এটা জানতে চেয়েই যে থেমে থাকা তা নয়, এটার সাবসিকুয়েন্ট ফলো আপটা যেন এনশিওর করা হয়। আচ্ছা, তো অ্যাটলিস্ট পিএসআই এর ব্যাপারে একটু তদারকি, এটা আমরা মানে বিনিয়োগকারীরা অবশ্যই এটা ইতিবাচকভাবে নেবেন। তবে আরেকটি বিষয় জানতে চাইবো যে মাঝে মাঝে দেখা যায় যে খুব যৌক্তিকভাবে এটা ওভার ট্রেডেড হচ্ছে, তো সেক্ষেত্রে যখন ডিএসসি থেকে কোনো তদারকি করা হয় সেই সময়ে কি বিনিয়োগটা কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত হয় কিনা বা কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কিনা? হ্যাঁ, একটু তো হয়ই আপনার, কারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করার সময় তো আপনার নানা কিছুই কনসিডার করে। তার মধ্যে একটা তো হচ্ছে যে এটা ওভার প্রাইসড হয়ে গিয়েছে, এটা তার এন্ডে তো একটা অবজারভেশন থাকেই। তারপরে যদি আপনার রেগুলেটর, ডিএসসি সিএসসি তো ফ্রন্ট রেগুলেটর বলতে পারেন, তো তারা যদি আপনার কোনো কিছু অবজারভেশন দেয় বা জানতে চায়, হ্যাঁ,
কোনো একটা, এটা অনেকটা কারণ জানতে চাওয়ার মতোই। এটা জানতে চাইলে অবশ্যই প্রাইসকে ইম্প্যাক্ট করে এটা। ট্রানজেকশনে আমরা একটা মিশ্র অবস্থান দেখতে পাচ্ছি। কয়েকদিন দেখলাম যে একদম 600-700 ওভারে চলে যাচ্ছে, আবার কিছুদিন দেখা যাচ্ছে 300-400-র মধ্যে নেমে আসছে। তো এত খানি ফ্ল্যাকচুয়েশন কেন? প্রথমে যেটা বলেছি, একটা তো প্রফিট টেকিং, সেটার কারণে একটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে। আরেকটা আপনার দূরবর্তী কারণ হচ্ছে কি, আমাদের মার্কেটে কিন্তু আসলে যখন মার্কেট একটু স্লো ডাউন হয় তখন কিন্তু সেল প্রেশারটা আসে। আচ্ছা, এটার কারণে এটার একটা আপনার সিরিজ এফেক্ট কিন্তু থাকে। একটু স্লো হলে সেল প্রেশার আসে, আবার স্লো হয়, আবার সেল প্রেশার আসে। তো এখন আরেকটা কারণ হতে পারে যে আপনার সামনে কিন্তু একটা বিড ওপেন হচ্ছে, আপনি জানেন হয়তো। সেখানে এরকম হতে পারে যে ইনস্টিটিউটগুলো প্রিপারেশন নিচ্ছে সেল করে, কারণ ওইখানে তো ফান্ড লাগে ইনভেস্ট করতে। তো এইটার একটা কারণ থাকতে পারে, কারণ কোনো আইপিও সামনে আসলে তার আগে দিয়ে মার্কেট একটু স্লো হয়, কারণ ইনভেস্টাররা কি করে ওইটা থেকে সেল করে তার কিছু লিকুইডিটি বাড়িয়ে রাখে। এখন যেটা হচ্ছে যে একমি শেয়ার যেটা আপনার হতে যাচ্ছে, এটা ভালো শেয়ার এরকমই শোনা যাচ্ছে, যার জন্য হয়তো অনেকে আপনার প্রিপারেশন নিতে পারে। তার বিভিন্ন ইনস্টিটিউট তার যে, আমি এই বিষয়টিতে ফিরবো আইপিওর ব্যাপারে একটু ডিটেলস আলোচনাতে। তবে তার আগে জানতে চাইবো যে এই মুহূর্তে পুঁজিবাজারের সাপোর্ট লেভেলটা আপনি কেমন অবজার্ভ করছেন, বিশেষ করে ব্যাংক বলেন বা ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পার্টিসিপেশনটা কেমন ভাবে আপনি অবজার্ভ করছেন? এটা ভালো আছে ডেফিনেটলি, ভালো থাকার কারণও রয়েছে। তো ডেফিনেটলি ইউ মাস্ট অ্যাডমিট, আপনার যে ব্যাংকগুলোর লিকুইডিটি তো ভালো, তার উপর হচ্ছে যে কিছুদিন আগে যেটা কারেকশন হলো ব্যাংকের এক্সপোজারের, সেটার কারণে ব্যাংক কিন্তু একটা কুশন পেয়েছে। আচ্ছা, সে আগে যা ইনভেস্ট করতে পারতো এখন ক্যাপিটাল মার্কেটে আরো বেশি ইনভেস্ট করতে পারছে। তো সেটা এখন মার্কেট যদি স্টেবল থাকে ডেফিনেটলি সেই ফান্ড এখানে নিয়ে আসবে। আর অন্যদিকে যেহেতু রেট অফ ইন্টারেস্ট কম, তো ওইখানে বিনিয়োগ করলে তো সে রিটার্ন পাচ্ছে না। ইনভেস্টর বলেন আর ইনস্টিটিউট বলেন আর ব্যাংক এফআই যাই বলেন না কেন, বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেন না কেন, যারা ব্যাংকে এফডিতে ইনভেস্ট করে, তো সেখানে যেহেতু রেট অফ ইন্টারেস্ট কম, ডেফিনেটলি এনারা সুইচ করবে ক্যাপিটাল মার্কেটে ইফ ইট ইজ স্টেবল। তো আমরা আশা করছি যে এই বছরটাতে স্টেবল যাবে, এবং সেটার কিন্তু কিছু লক্ষণও আছে। ট্রেড কিন্তু প্রথমে শুরু হয়েছিল বেশ ভালো দিয়ে, এখন একটু অ্যাডজাস্টমেন্টের কারণে হয়তো একটু কমতে পারে। এখন আবার বাই টাইম আমরা বলতে পারি। আচ্ছা, ফর সে, কিন্তু যখন সাবসিডিয়ারি গুলোকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, মানে ব্যাংকের এক্সপোজার থেকে ফ্রিডমলি তারা ইনভেস্ট করতে পারবে, তো সেই জায়গা থেকে কি ব্যাংকের ক্যাপাবিলিটি কি একটু ইনক্রিজ করেছে পুঁজিবাজার ইনভেস্টমেন্টের ব্যাপারটা? হ্যাঁ, এটা একেবারে জাস্ট ইন ফিগার আমরা বলতে পারি যে 5,000 crore মতো ওনাদের কিন্তু একটা কুশন বেড়েছে। আচ্ছা, কারণ ক্যালকুলেশনে এরকমই সব ব্যাংকসগুলোর যে সাবসিডিয়ারি অ্যাসোসিয়েটস আছে নন লিস্টেড, তাদের ওইখানে যে ইনভেস্টমেন্ট ছিল সেটা তো এতদিন ব্যাংকগুলোর এক্সপোজারে ক্যালকুলেশন হতো, তো ওইটা তো আপনার বাদ দেওয়া হয়েছে। তো সেই বাদ দেওয়ার ফলে 5,000 কোটি টাকার মতো কিন্তু আপনার তাদের ইনভেস্টেবল ফান্ড এখানে আছে। তো এইটা কিন্তু ইচ্ছা করলে ওনারা ক্যাপিটাল মার্কেটে এখন ইনভেস্ট করতে পারেন। যদিও আগেই যে মার্কেট ভালো থাকলেই তো ওনারা ইনভেস্ট করবেন। তো ডেফিনেটলি মার্কেট ভালো আছে বলেই আমরা মেসেজ দিচ্ছি, এবং ভালো যাবে এই বছরটা, এরকমই আমাদের এক্সপেকটেশন। তো সেরকম সাপোর্ট এখন যে লেভেলে আছে আরো হয়তো ডেফিনেটলি বাড়বে। আচ্ছা, তো আমি এটা একটু ইন ডিটেলস দিয়ে জানতে চাচ্ছি যে আসলে সক্ষমতার পর্যায়টা আসলে তারা কোন প্রসেসে তাদের বাড়বে, এই বিষয়টি যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন। আমি যদি এরকম বলি যে যেমন ব্যাংকগুলো এখন ধরে নেন যে, বা এই ক্যালকুলেশন কারেকশনের আগে সে পুঁজিবাজারে ইনভেস্ট করতে পারতো কথার কথা 20,000 কোটি টাকা। আচ্ছা, হ্যাঁ, সে করেছিল কেন 25,000 কোটি টাকা? কেন? তার ওই যে ক্যালকুলেশনের মধ্যে সাবসিডিয়ারি কোম্পানির ইনভেস্টমেন্টগুলোকে অ্যাড করা ছিল। তো তখন বাংলাদেশ ব্যাংক প্রেসার দিত যে তুমি যে 5,000 কোটি টাকা বেশি করে আছো, 20,000 কোটি টাকা তুমি করতে পারো, 25,000 কোটি করে রেখেছো, তো তুমি 5,000 কোটি টাকা বেশি করে রেখেছো, এটা কমাও। তো কেন কেন করতে হতো, তাকে কমাতে হতো কেন? যে আইনের কারণে। এখন আইনটা যেহেতু চেঞ্জ হয়েছে, ক্যালকুলেশনই চেঞ্জ হয়ে বলা হয়েছে যে তুমি ইনভেস্ট করতে পারো এখন 25,000। তো ইনভেস্টমেন্ট আছেও তার ধরেন যে
20,000, তাহলে আরো 5,000 কিন্তু সে এখন ইনভেস্ট করতে পারবে। এই কারণেই আমরা বলছি যে ব্যাংকের কুশন কিন্তু বেড়েছে। আচ্ছা, তার মানে কি আমরা এটা বলতে পারি যে এখন যে পরিমাণে তারল্য সংকট পুঁজি বাজারে রয়েছে, কিন্তু ব্যাংকের কিন্তু কোনো তারল্য সংকট নেই, বিশেষ করে ব্যাংকে কিন্তু এখন অনেক আইডল মানি পড়ে আছে, তো সেই টাকাটা এখনো সুযোগ রয়েছে আমাদের পুঁজি বাজারের রিইনভেস্টমেন্টের। তো এটা অবশ্যই একটা গুড সাইন। তবে এর পাশাপাশি আমি যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা জায়গা নিয়ে আমরা বরাবরই আমাদের প্রশ্ন ছিল, এখন সেটা কোন পর্যায়ে রয়েছে? এখনো আসলে এখান থেকে বেরোতে পারেনি, কারণ নেগেটিভ ইকুইটির যে বিষয়টা রয়েছে এটা তো আপনার কন্টিনিউয়াস একটা প্রসেস। এখানে তো আপনার ইন্টারেস্টের কারণে এটা আরো ডে বাই ডে নেগেটিভই হচ্ছে। তো নেগেটিভ হওয়ার কারণে সে বাই করতে পারছে না, ইনভেস্টর কি করতে পারছে না, বাইও করতে পারছে না, ইভেন সেল করলে আবার খেয়ে ফেলছে তার নেগেটিভ ইকুইটির কারণে। তো এই জায়গায় মুভমেন্ট করার যেহেতু জায়গা নাই, তো লিকুইডিটির কিন্তু ফ্লোটা কমে যাচ্ছে, বিকজ আপনার নেগেটিভ ইকুইটি ডে বাই ডে বাড়ছে। আচ্ছা, তো এইটা আসলে করতে গেলে এখন ফার্দার কোনো আপনার একটা প্ল্যান করে এদেরকে রেস্কিউ করতে হবে। আচ্ছা, এটার নানা পথ আছে, যেমন আপনার রিশিডিউল করা যেতে পারে, তারপরে আপনার এটাকে আপনার ওয়াইভ করে দেওয়া যেতে পারে সে যেখান থেকে লোনটা নিয়েছে, অথবা আপনার এই যে লোনটা আছে এইটাকে সে কনভার্ট করে ইকুইটিতে করে নিতে পারে। এরকম পদ্ধতি করে যদি আপনার কিছুটা হেল্প করা যায় তাহলে স্টক ডিলার এবং মার্চেন্ট ব্যাংক এরা কিন্তু সার্ভাইভ করতে পারবে, আদারওয়াইজ ডিফিকাল্ট হবে বিকজ অফ দিস নেগেটিভ ইকুইটি। আরো কিছু আলোচনা নিয়ে আমি ফিরবো, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে এসেছে। এই মুহূর্তে নিচে একটি বিরতির সাথে থাকবেন, ফিরছি এক্ষুনি। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছে শারমিন সেতু। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে। ফিরছি আবারও আলোচনায়। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে এবার জানতে চাইবো যে ট্রাস্টি হিসেবে বাংলাদেশ মানে কমার্শিয়াল ব্যাংকগুলোর অবস্থান এখন কোন পর্যায়ে রয়েছে? এটা নিয়ে একটু আপনার কনফিউশন তৈরি হয়েছিল, অবশ্যই স্টিল এটা রিজলভ হয়নি। আপনার ট্রাস্টি হিসাবে তো আপনার কাজ করতে পারা উচিত, এবং এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অ্যাক্ট যেটা রিসেন্টলি প্রমালগেটেড, এখানে কিন্তু আপনার এটা প্রভিশন রয়েছে ব্যাংক, ইন্স্যুরেন্স, এফআই গুলো আপনার ট্রাস্টি হিসাবে কাজ করতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংকের একটা প্রভিশন আছে আইনে যে আপনার যে ধরনের সেবাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লাইসেন্স লাগবে সেগুলো থেকে তাদেরকে প্রহিবিটেড করা হয়েছে। তো ওই জায়গাটাতে আসলে রিজলভ করে নিতে হবে, কারণ এই সেবাটা যদি আপনার ব্যাংক এফআই গুলো না দিতে পারে তাহলে তো তারা তো আপনার ফান্ড লেভেল ভালো এবং তাদের এক্সপার্টাইজ তো ডেফিনেটলি ভালো, সেক্ষেত্রে আপনার এটা থেকে ক্যাপিটাল মার্কেট কিন্তু পিছিয়ে যাবে। কারণ এখানে নতুন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু এই আইন হয়েছে, আপনার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অ্যাক্ট। এখানে আপনার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, তারপরে ইম্প্যাক্ট ফান্ডস, তারপরে আপনার প্রাইভেট ইকুইটি ফান্ড, এন্ড দেন আমাদের এক্সিস্টিং যে মিউচুয়াল ফান্ডস গুলো আছে, এই এতগুলো ফান্ডের অ্যাক্টিভিটিস এগুলো আপনার স্ট্রং সুপারভিশন অফ ট্রাস্টি থাকা উচিত। তো সেখান থেকে যদি ব্যাংক এবং এফআই বাদ পড়ে যায় তাহলে তো এটা আপনার খুব স্ট্রং মার্কেট হবে না, এটা আপনার রিজলভ হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে কমার্শিয়াল ব্যাংক ট্রাস্টি হিসেবে কাজ করতে পারবে না। এটা টু মাই নলেজ এখনো ওইটা ওইভাবেই রয়ে আছে। এটা মাঝখানে কিন্তু এটা নিয়ে বেশ আমরা দেখেছি কথাবার্তা হয়েছে, যেহেতু বাংলাদেশ ব্যাংকের এন্ডে এটা এমবার্গো, বাট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এন্ডে এটার কোনো নিষেধ নেই, এবং আইনেও কিন্তু বলা আছে করতে পারবে। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো যে কর্পোরেট বন্ড আমরা অনেকদিন ধরে বাজারে দেখতে পাচ্ছি না সেভাবে, তো কেন দেখতে পাচ্ছি না, বা কোম্পানিগুলোর কি সেরকম কোনো বন্ডের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে কিনা, বা বন্ড মার্কেটের বর্তমান পরিস্থিতি আপনি কেমন অবজার্ভ করছেন? এমনিতে তো এটা এখনো আমাদের সেই লেভেলে স্ট্রং হয়নি বন্ড মার্কেট, বাট ব্যাংকের যে ব্যাজেল 2 যে ইয়েটা আছে, ডিরেকশন আছে, সেখানে কিন্তু আপনার এই আপনার বন্ড ছেড়ে সেকেন্ড টিয়ার ক্যাপিটাল যেটা, সেটাকে আপনার স্ট্রেনথেন করার জন্য আপনার প্রভিশন রয়েছে। তো এটাকে আসলে ব্যাংকগুলো আরো আগে আসতে হবে, এফআই গুলো আরো আগে আসতে হবে, তাদের নিজেদের
মার্কেটকে আরো আপনার মানে ক্যাপিটাল বেজ আরো স্ট্রেংথেন করার জন্য সেকেন্ড টিয়ার ক্যাপিটাল ছেড়ে বন্ডের মাধ্যমে, তাহলেই কিন্তু আপনার এই মার্কেটে আপনার ভালো বন্ড ইনভেস্টররা পাবে এবং কিছুটা বন্ড মার্কেটও ভ্যারিয়েশন ইকুইটি তৈরি হবে, মার্কেটের, হ্যাঁ ইকুইটি মার্কেটের সাথে বন্ড মার্কেটও কিন্তু আপনার ডেভেলপ করবে। আরেকটি বিষয় হচ্ছে আইপিও তে যে নতুন আইনটা এসছে সেটা কতটুকু পুঁজিবাজার বান্ধব বলে মনে হয়, বা আমাদের মানে নতুন যে কোম্পানিগুলো পুঁজিবাজার লিস্টেড হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো প্রকার অনাগ্রহ সৃষ্টি করছে কিনা, এটা একটু জানতে চাইবো। এখানে আসলে এটা তো ডেফিনেটলি পুঁজিবাজার বান্ধবী হবে, কারণ এখানে অনেক কিছু দেখে এবং আমাদের যে অতীতের অভিজ্ঞতা রয়েছে সেগুলোকে আপনার অ্যাড্রেস করে কিন্তু এই আইনটা করা হয়েছে। এখানে পার্টিকুলার কিছু এরিয়াতে আপনার ফোকাস করা যায়, যেমন এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কিন্তু কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে এই কারণে যাতে করে মার্কেটে স্ট্যাবল থাকে, কারণ ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তো আসলে ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করবেন এবং সেটা লং টার্মেই কিন্তু ইনভেস্ট হয়ে থাকে। তো এইসব কারণেই কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডস এবং আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস করা হয়েছে যে যেটা মেজর, যে আপনার যদি প্রিমিয়াম চাওয়া হয় সেক্ষেত্রে আপনার বুক বিল্ডিং এর মাধ্যমে আসতে হবে। ফিক্সড প্রাইস মেথড এবং বুক বিল্ডিং মেথড, এই দুটো মেথডে আপনার প্রাইস বিল্ডিং হয়ে থাকে এবং আইপিওর যে আপনার অনুমোদন হয়ে থাকে এই দুটো মেথডে এই প্রাইসের মাধ্যমে প্রসপেক্টাস জমা দিলে তারপরেই হয়ে থাকে। তো প্রিমিয়াম চাইলে এখন বুক বিল্ডিং এর মাধ্যমেই আসতে হবে এবং এইটা আপনার একটা ভালো হেল্প করবে মার্কেটকে। কারণ এতদিন আপনার যেটা হতো, যদিও একটা বেঞ্চমার্ক কিন্তু এসএসসি আপনার করে দিয়েছিলেন যে এত পি আপনার দেখে যেন আমরা করি, এর উপরে যেন না যায়, আরো নানান কিছুই তো ওনারা করার চেষ্টা করেছেন ডেফিনেটলি। তবে এই আইনের মাধ্যমে এটা একটা ভালো আপনার কি বলা যায় কন্ট্রিবিউশন হলো আইপিও একটা বিষয় কি মনে হয় যে এতে করে নতুন যে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহশীল ছিল তাদের সেখানে কিছু অংশ হয়তোবা অনাগ্রহতার সৃষ্টি হতে পারে, এরকম কি মনে হয়? যারা উইক তাদের ক্ষেত্রে তো অবশ্যই অনাগ্রহ সৃষ্টি হতে পারে, কিন্তু যারা স্ট্রং কোম্পানি তারা ডেফিনেটলি আসার জন্য আগ্রহ ফিল করবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে আমাদের ফান্ড সেক্টরটা কিরকম মনে হচ্ছে, মিউচুয়াল ফান্ডের বিশেষ করে পুঁজিবাজারে কেমন পার্টিসিপেশন আপনি অবজার্ভ করছেন? এটা তো আপনার ভালো করছে। আপনার বেশিরভাগ মিউচুয়াল ফান্ডেরই তো আপনি যদি পি দেখেন এগুলো লেস দেন আপনার 6-7, হ্যাঁ ইভেন 4ও আছে, 4-5 এর মধ্যেও কিন্তু অনেক মিউচুয়াল ফান্ডের ইয়ে রয়েছে। তো মার্কেট যদি ভালো থাকে তাহলে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করার সুযোগটা তৈরি হয়, আর মার্কেট ভালো যাবে বলেই আমরা প্রত্যাশা করছি। সেই হিসাবে আপনার মিউচুয়াল ফান্ডগুলো ডেফিনেটলি ভালো করবে। আমরা একদম শেষের দিকে খুব সংক্ষেপে যেটা জানতে চাইবো যে নতুন বছরে কি ধরনের প্রত্যাশা রয়েছে এবং পুরনো যে বছরটা আমরা ফেলে এসেছি সেখান থেকে আমরা কিছু কি সামনের দিকে এগোতে পেরেছি কিনা পুঁজিবাজারের ক্ষেত্রে? না, ভালো তো আসলে কন্টিনিউয়াসলি হচ্ছেই, কারণ আপনি জানেন যে এটা ডিমিউচুয়ালাইজড হয়েছে, আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এই ক্যাটাগরাইজড হয়েছে, আরো অনেক রিফরমেশন হয়েছে। আর এই বছরটাকে কিন্তু সবাই বলছে টেক অফের বছর। আচ্ছা, আমাদের পুঁজিবাজারে যে গত 5 বছর ধরে যেটা আপনার স্লথ গতি ছিল, এই 2016 সাল এটা টেক অফের বছর এবং সেটাই আমরা কিন্তু আসলে লক্ষ্য করছি এবং 2016 ভালো যাবে বলে আমাদের প্রত্যাশা। জনাব মুশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেবার জন্য। আসলে সময় স্বল্পতার কারণে আমাদের আসলে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। আমন্ত্রণ পরে সংবাদে সাথে থাকবেন।